আচ্ছা, এই হলো তোমাদের কোর্স আউটলাইন। আমি যে কোর্সটা তোমাদের পড়াবো তার নাম হচ্ছে নিউমেরিক্যাল মেথডস এবং নিউমেরিক্যাল মেথডস ল্যাব। তো এগুলো তো তোমরা জানো যে এটা 2 ক্রেডিট আওয়ারের কোর্স আর ল্যাবটা হচ্ছে 1 ক্রেডিট আওয়ারের কোর্স। তো আমরা যদি সিলেবাসটার দিকে তাকাই তাহলে এখানে যেটা পাবো, এররস ইন নিউমেরিক্যাল ক্যালকুলেশন, সলিউশনস অফ নন লিনিয়ার ইকুয়েশন, ইন্টারপোলেশন, system of linear equation, curve fitting, numerical differentiation and integration, solutions of ordinary differential equation. সিলেবাসটা দেখে কি মনে হচ্ছে তোমাদের, বলো দেখি এটা কি টাইপের কোর্স? স্যার ম্যাথমেটিক্স। আচ্ছা, তো হ্যাঁ, এখানে যেমন ধরো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এটা ম্যাথমেটিক্সে পড়ছো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ম্যাথমেটিক্সে পড়ছো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এটাও ম্যাথমেটিক্সে পড়েছো, আর নন লিনিয়ার ইকুয়েশন এটা তো ইন জেনারেল জানো আর কি। তো বেসিক্যালি এটা ম্যাথামেটিক্স কোর্সেও পড়ানো হয়, অর্থাৎ হচ্ছে যারা ম্যাথে অনার্স মাস্টার্স করে, নিউমেরিক্যাল মেথডস বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস তাদের একটা কম্পালসারি কোর্স। তো ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট যেভাবে পড়ে আমাদের অ্যাপ্রোচে হয়তো একটু পার্থক্য আছে, কিন্তু বেসিকটা তো আসলে একই। তো এখানে আমরা এই বইয়ের এই কোর্সের টেক্সট বুক হিসেবে দুটো বই সাজেস্ট করছি। একটা হচ্ছে নিউমেরিক্যাল মেথডস, ই বালগুরুস্বামী। তো বালগুরুস্বামী এই রাইটারটা তোমাদের সবার কি পরিচিত না? এই রাইটারে কি বই পড়েছো, কেউ বলতে পারবে? বালাগুরুস্বামী এই রাইটার কোনো বই দেখেছো বা পড়েছো? স্যার সি প্লাস প্লাস জাভা স্যার। হ্যাঁ, সি, সি প্লাস প্লাস, জাভা সবগুলোই আছে। মানে আনসিসি একটা বই, তোমরা সিতে হয়তো মানে হয়তো টেক্সট ছিল না কিন্তু সাপোর্টিং হিসেবে ইউজ করা হয়। সি প্লাস প্লাস বইটা অবজেক্ট ওরিয়েন্টেড উইথ সি প্লাস প্লাস, এটা অনেকে টেক্সট বুক হিসেবে ফলো করে। জাভাতেও ওনার বই আছে, এটা ওনার খুব পপুলার একটা বই। এবং এই বইটা বেসিক্যালি যতটা ম্যাথামেটিক্সকে টার্গেট করে লেখা, বরং হচ্ছে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা নিউমেরিক্যাল মেথড পড়ার জন্য হচ্ছে এই বইটা লেখা। তো মূলত এই বইটা টার্গেট গ্রুপ হচ্ছে যে যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট নিউমেরিক্যাল মেথডস পড়বে তাদেরকে টার্গেট করে লেখা। আর নিচে যে বইটা আছে জি শঙ্কর রাও, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, আমি পরে মেথডস আর অ্যানালাইসিসের পার্থক্য বলবো। তো এই বইটা মূলত হচ্ছে যারা ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে পড়ে তারা সাধারণত হচ্ছে এই স্টাইলের বই একটু বেশি পড়ে। তো জি শঙ্কর রাওয়ের বইতে প্রচুর এক্সারসাইজ আছে, তোমরা প্র্যাকটিস করার জন্য নিচের বইটা ইউজ করতে পারো। তো আমরা কিছু টপিকস পড়বো হচ্ছে বালাগোস্বামী থেকে, আর কিছু পড়বো শঙ্কর রাও থেকে। ধরো 60% বালাগোস্বামী আর 40% হচ্ছে শঙ্কর রাওয়ের বই থেকে আমরা হচ্ছে কভার করবো। তো তোমরা যদি সম্ভব হয় বইটা কিনে নিও, আর না হলে আমি তোমাদেরকে দুইটারই সফট কপি দিতে পারবো আর কি, দুইটারই সফট ভার্সন আছে। তো এটা প্রথম দিকের টপিকস গুলো আমরা বালাগুড়ি সময় থেকে কভার করব। তো আপাতত আমি তোমাদের আজকে নিউমেরিক্যাল মেথডস এর এই যে তোমাদের গুগল ক্লাসরুমে ওখানে তোমাদের ইয়েটা দিয়ে দিব, বইয়ের পিডিএফ ভার্সনটা দিয়ে দিব। আর এরপরে নিচে অনেকগুলো বইয়ের নাম লিখেছি, যদি কারোর আগ্রহ থাকে এখান থেকে কিছু বই একটু চেক করে দেখতে পারো। স্পেশালি এখানে একটা বইকে আলাদাভাবে আমি মেনশন করছি, এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বুক অফ নিউমেরিক্যাল মেথডস। আচ্ছা, এরপরে আসা হচ্ছে প্রি রিকুইজাইট। তো একটু আগে তোমরা বুঝেছো যে এই কোর্সটা বেসিক্যালি ম্যাথ ব্যাকগ্রাউন্ডের উপরে দাঁড়ানো। তো তোমরা ম্যাথ 1, ম্যাথ 2, ম্যাথ 3 যেগুলো করেছো সেখানে যে ব্যাকগ্রাউন্ডটা তোমার তৈরি হয়েছে সেটা আমাদের লাগবে। অর্থাৎ হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, তারপরে হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এরপরে হচ্ছে ম্যাট্রিক্স। মূলত হচ্ছে এই জিনিসগুলো আমরা আবার একটু লাগবে। আর সাথে একটা লাগবে, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে তোমাদের দখল থাকা লাগবে। তো আমি এখানে লিখছি তোমাদের প্রথম ল্যাঙ্গুয়েজটাই প্রোগ্রামিং 1, তার মানে সি। তুমি কোডিংটা ইচ্ছা করলে সিতেও করতে পারো, সি প্লাস প্লাসেও করতে পারো, জাভাতেও করতে পারো, কারো ইচ্ছা হলে পাইথনেও করতে পারো। অর্থাৎ হচ্ছে এটা তোমার স্বাধীনতা, যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। আর আমরা যদি ক্লাস শিডিউলের দিকে তাকাই তাহলে দেখবো যে আমাদের দুটো থিওরি এবং দুটো ল্যাব ক্লাস আছে।
তো আপাতত যে রুটিনটা পাবলিশ হয়েছে সেখানে থিওরি দুটো 2 দিন হয়ে গেছে, তো আমি ওইটা একটু বলেছি যে ওইটাকে একদিনে নিয়ে আসতে, অর্থাৎ আমরা একদিন 2 ঘন্টার একটা থিওরি করব, একদিন 2 ঘন্টার একটা ল্যাব করব। তো সোমবার দিন 1 ঘন্টা আছে, তো আমি চিন্তা করছি যে ওইটাকে পরপর 2 পিরিয়ড নিয়ে নিব আর কি। তোমরা ওখানে আর আপাতত কাউকে অ্যাসাইন করো না। আর যদি রুটিনটার মধ্যে একটা মেজর মডিফিকেশন দরকার পড়ে তাহলে হচ্ছে আগামী সপ্তাহে হয়তো নতুন আরেকটা রুটিন আসতে পারে আর কি। এটা নির্ভর করবে এই সপ্তাহের ফিডব্যাকের উপরে। আর অ্যাজ ইউজুয়াল যেটা গ্রেডিং পলিসি সেটা তো তোমরা জানো যে আমাদের ফাইনাল এক্সামে 50 থাকে, মিড টার্মে 30 থাকে, রেগুলার যে ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট সেগুলোতে 10 থাকে, আর ক্লাস অ্যাটেন্ডেন্স পারফরমেন্স 10 থাকে। এটা হলো আগের সিস্টেমে। তো এখন এই ফাইনাল গুলো তো এখন আবার অনলাইন ভিত্তিক সিস্টেমে একটু চেঞ্জ আছে, মিড টার্মটা একটু চেঞ্জ আছে। তো সেটা আমরা মিড টার্ম ফাইনালের আগে এক্স্যাক্টলি বুঝতে পারবো যে কি ফরম্যাটে পরীক্ষা নিব। রাফলি যেটা আছে সেটা আমি যেটা বুঝতেছি, মিড টার্মটা তোমাদের হয়তো অনলাইন সিস্টেমেই হবে। এটা গত সেমিস্টারে তোমরা দেখেছো যে 21+9 ছিল, আর তো 21 ছিল তোমাদের থিওরি, অর্থাৎ অ্যাসাইনমেন্ট ফরম্যাটে তোমরা পরীক্ষা দিয়েছো, আর 9টা আমরা এক একজন এক এক ভাবে হয়তো ইভালুয়েট করেছি। 9 বা হ্যাঁ 9, ওইটা হয়তো আমরা এখানে একটা কুইজ প্লাস একটা ভাইবা হয়তো নিব। আর ফাইনালটা নিয়ে এত আগে মনে হয় চিন্তা না করলেই বেটার। আমার কাছে মনে হচ্ছে যে ফাইনালটা হয়তো তোমরা ফিজিক্যাল ফরম্যাটে হয়তো পরীক্ষা দিতে হতে পারে। আর এর বাইরে বিভিন্ন ধরনের তোমাদেরকে টুকটাক প্রতি ক্লাস শেষে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তো সেটার বেসিসে আমরা 10 মার্কের মতো হয়তো ইভালুয়েশন করব। আর নিচের ল্যাবের ক্ষেত্রে এরকম, আমরা এই কোর্সে সাধারণত তোমাদেরকে 4টা ল্যাব শিট দিব। তোমরা ফার্স্ট সেমিস্টারে কয়টা ল্যাব শিট পাইছিলা সি প্রোগ্রামিং এ, মনে আছে? স্যার খুব সম্ভবত হ্যাঁ, 3 ওখানে থেকে সম্ভবত 4টা। 4টা ছিল। হ্যাঁ, যাই হোক এখানে মোটামুটি আমরা 4টা, খুব বেশি না, হয়তো 30টার কাছাকাছি প্রবলেম হয়তো আমরা সলভ করব। আর হচ্ছে মিড টার্মে 20, ফাইনালে 30। আর এখানে হচ্ছে রিলেটেড কিছু আমরা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এরও প্রবলেম সলভ করব, সেটা ইউভিএস সাইট হোক বা অন্য যে কোনো সাইট থেকে। তো তোমাদের এমনি নিয়মিত আসো ইউভিএ তে, এরকম কয়জন আছো দেখি এখনো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ কাজ করো, এরকম কয়জন আছো? না সবাই রিটায়ার করে ফেলছো? আছো কেউ? থাকলে একটু হাত তুলো দেখি, মানে মোটামুটি করো আর কি। কে একজনও নাই? সবাই রিটায়ারমেন্ট? আচ্ছা, একজন স্যার পেলাম। একজন হাত তুলুন। হ্যাঁ, আচ্ছা। তো আমরা টুকটাক কিছু প্রবলেম করব যেগুলো হচ্ছে মানে একদম সোললি নিউমেরিক্যাল অ্যাপ্রোচের সাথে জড়িত। এই ধরনের যে সকল প্রবলেমগুলো আছে আমরা কিছু প্রবলেম ইউভিএ বা রিলেটেড সাইট থেকে আমরা করব। আর এটা তো তোমাদের আগেও বলেছি যে একটা ডেডলাইন ফলো করার চেষ্টা করবে এবং হচ্ছে যা করবে নিজে করে জমা দিবে। তো এখানে হচ্ছে আমাদের সিলেবাসটাকে আরেকটু এনহান্স করে দেওয়া আছে। তো এটা আমরা 8 স্ট্রেঞ্জায় ভাগ করেছি। তো তোমরা জানো যে আমাদের হচ্ছে মিড টার্ম পর্যন্ত হচ্ছে 3টা স্ট্রেঞ্জা থাকে। তার মানে হচ্ছে এররস ইন নিউমেরিক্যাল ক্যালকুলেশন, সলিউশন অফ নন লিনিয়ার ইকুয়েশন এবং ইন্টারপোলেশন। তো ইন্টারপোলেশন চ্যাপ্টারটা একটু বড়। এই 3টা টপিকস হচ্ছে আমাদের মিড টার্ম পর্যন্ত থাকবে। আর এরপরে যেই 5টা টপিকস আছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, কার্ভ ফিটিং, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, তারপরে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলো হচ্ছে আমাদের ফাইনালের। এইখানে আমরা একটু লেকচার ওয়াইজও ভাগ করে দেখানোর চেষ্টা করেছি। তো এখান থেকে সহজে বুঝতে পারছো যে এররস ইন নিউমেরিক্যাল ইকুয়েশন এটা খুব বড় চ্যাপ্টার না, সলিউশন অফ নিউমেরিক্যাল ইকুয়েশন তার থেকে একটু বড়। আর আমাদের সবচেয়ে বড় চ্যাপ্টার যদি বলি এই কোর্সে সেটা হচ্ছে ইন্টারপোলেশন। তো এখানে মোটামুটি রাফ একটা 12 ক্লাসের একটা ভাগ দেখাচ্ছে। তোমাদের যেহেতু এটা 2 ক্রেডিট, তার মানে আমাদের অফিসিয়ালি 14 দুগুণে 28টা ক্লাস হওয়ার কথা আর কি, বা আমরা 2 ঘন্টা নিলে 14 ঘন্টা 14 দিন ক্লাস হওয়ার কথা এটা। আর ঠিক নিচের গুলো এভাবে ভাগ করে দেওয়া আছে।
এখানে একটা আউটলাইন আছে যে আমরা সাধারণত কি টাইপের প্রবলেম সলভ করব, এখানে এই ধরনের কিছু ইন্ডিকেশন দেওয়া আছে। তো এই হলো আমাদের মোটামুটি এই কোর্সের জেনারেল ওভারভিউ। তো এখানে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারো। স্যার মানে নিউমেরিক্যাল মেথডের সব মানে এটা সিএসসি রিলেটেড আর ম্যাথমেটিক্স রিলেটেড এর মধ্যে ডিফারেন্স। হ্যাঁ ওইটা আসছি, ওইটা আজকে ওইটা একটু ছোট্ট আলোচনা করে তোমাদের ছেড়ে দিব। আচ্ছা তো মোটামুটি সিলেবাস দেখছো তো, আস্তে আস্তে হয়তো কোশ্চেন আসবে। তো আর কোনো কোশ্চেন? হ্যাঁ, একটা গুড কোশ্চেন যে মেথডস আর অ্যানালাইসিস এর পার্থক্য কি, এটা আমি একটু পরে আসতেছি। আর কারো কোনো কোশ্চেন আছে? তো আমার মনে হয় আমরা আগাইলে তোমাদের আরো কোশ্চেন হয়তো তৈরি হবে। তো আপাতত এটা আমি শেয়ার করছি, এটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। তো তাহলে তোমাদের গুগল ক্লাসরুমের কোডটা আগে দিয়ে দিই। তোমাদের কি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মানে অফিশিয়ালি কি কোনো স্যারের আন্ডারে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল গত আচ্ছা সেমিস্টারে? স্যার আমাদের ব্যাচের আছে স্যার, এই সাবজেক্টের জন্য না স্যার, এটা আলাদা করে ক্রিয়েট করব। তোমরা কোনটা প্রেফার করো? আইদার মানে কমন একটা করতে পারো অথবা শুধু এই কোর্সের জন্য একটা করতে না পারো। স্যার, এই কোর্সের জন্য একটা আলাদা হলে ভালো। আমাদের কোর্স আচ্ছা ওয়াইজ এমনি থাকে স্যার। আচ্ছা, তাহলে তোমরা কেউ একজন দায়িত্ব নাও, মানে দায়িত্ব নিয়ে করে আমাকে স্যার অ্যাড আমি করে দাও। নিচ্ছি স্যার, আমি নিব হ্যাঁ। স্যার। আচ্ছা ঠিক আছে, করে আমাকে হচ্ছে যে লিংকটা দিয়ে দিলে হবে। আচ্ছা আমি এখন ক্লাস কোডটা তোমাদেরকে দিচ্ছি। স্যার আমরা কি ভার্সিটির ইমেল দিয়ে ঢুকবো না? হ্যাঁ হ্যাঁ, ওই যে ভার্সিটি ইমেল দিয়ে ঢুকবে, এটা আমি মোটামুটি একটু চেক করার চেষ্টা করি। মানে যে এটা প্রথম সেমিস্টারে তো একটু হসপস গেছে, গত সেমিস্টারে মোটামুটি সবাই পেয়ে গেছো। তো এখন আর বাইরের কোনো আইডি দিয়ে ঢোকার কোনো মানে হয় না আর কি, আমি সাধারণত ওদেরকে বের করে দিই। মানে একদম রিয়েলিস্টিক কোনো যদি কারণ না থাকে তাহলে ইউনিভার্সিটির বাইরে কোনো আইডি আমি অ্যাকসেপ্ট করি না। আচ্ছা আমি দেখো তোমাদের গুগল ক্লাস কোডটা দিয়ে দিছি, সবাই তাহলে একটু অ্যাড হয়ে যাও দেখি এখনই, যে কয়জন এখানে আছে এখন অ্যাড হয়ে যাও। তোমরা ইচ্ছা করে লিংক দিয়েও করতে পারো। যার যেটা সুবিধা মনে হয়, অনেকে বলে যে ক্লাস কোড দিয়ে ঢোকাটা সহজ, অথবা লিংক, দুইটার যে কোনো একটা দিয়ে করতে পারো। সবাই তো ইয়াটা পেয়েছো না, গুগল ক্লাসরুম কোডটা? স্যার সিএসসি 4745 আন্ডারস্কোর 4746। গুগল হ্যাঁ, ক্লাসরুম কি ভার্সিটি ইমেলটা দিয়ে করবো নাকি হ্যাঁ স্যার হ্যাঁ আমাদের? হ্যাঁ, না না না, ইউনিভার্সিটি ইমেলটা দিয়ে করবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তোমাদের অলরেডি 5 জন চলে আসছো। স্ক্রিনে দেখা যাচ্ছে তাই না? জি স্যার দেখা যাচ্ছে। হুম। জি স্যার দেখা যাচ্ছে। তো 6 জন অলরেডি জয়েন করছো। আচ্ছা তাহলে তোমরা সবাই ক্লাসের মাঝখানে জয়েন করে ফেলো, আমরা পরের ইয়াটাতে যাই।
তো স্ক্রিনে দেখা যাচ্ছে ইন্ট্রোডাকশন টু নিউমেরিক্যাল কম্পিউটিং। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা এখান থেকে অল্প একটু আজকে ডিসকাস করে ছেড়ে দিই। আমাদের মূলত শুরু হবে হচ্ছে এরর্স থেকে, এটা হচ্ছে পরের চ্যাপ্টারটা। এটা যদি তোমরা ওই যে আমাদের বালাগুরু স্বামীর যে বইটা আছে সেটা যদি দেখো তাহলে এটা হচ্ছে চ্যাপ্টার 1 আর কি। তো এখানে দেখো নিউমেরিক্যাল মেথডস কি জিনিস সেটা হচ্ছে প্রথমে এক্সপ্লেইন করেছে বা ডেফিনেশনটা দিয়েছে। Numerical method is an approach to find an approximate solution to complex mathematical problems using only the arithmetic operations, namely addition, subtraction, multiplication, division, and functional evaluation. একজন বলো দেখি, মানে এই লাইনটা পড়ে কি বুঝতে পেরেছো? জাস্ট একটু মানে বাংলা অনুবাদ করো, মানে কে একজন একটু বলো দেখি। স্যার এখানে গড় জাতীয় মানে গড় জাতীয় যোগ বিয়োগ গুণফল জাতীয় আর ফাংশনাল ইভ্যালুয়েশন ফর ফরওয়ার্ড আচ্ছা, approximate solution to complex mathematics. নিউমেরিক্যাল মেথড দিয়ে আমরা যে কোনো কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন বের করতে পারি। তাহলে এটা হলো প্রথম অর্থ, হচ্ছে যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমের, এবং সেটা কমপ্লেক্স হলেও আমরা বের করতে পারি। কিভাবে বের করব? পদ্ধতিটা খুব সহজ, সিম্পল অ্যারিথমেটিক অপারেশন। তাহলে সিম্পল অ্যারিথমেটিক অপারেশন বলতে কি বুঝাচ্ছি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটা তো বেসিক ম্যাথমেটিক্স অপারেশন, তাই না? তাহলে এই চারটা অপারেশন যদি তুমি জানো, আর সাথে আরেকটা টার্ম বলেছে ফাংশনাল ইভালুয়েশন। অর্থ হচ্ছে তুমি যদি লিখো fx ইকুয়াল টু হচ্ছে মানে ধরো 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 7, তাহলে এখানে যদি x এর মান যদি 1 হয় তাহলে ফাংশনের মান কত? কে বলতে পারো দেখি? x এর মান হচ্ছে 1, ফাংশনের মান কত? 8 স্যার। হ্যাঁ, 3 ইনটু 1 তাইলে হচ্ছে তোমার 3 মাইনাস 2 1 প্লাস 7, তার মানে হচ্ছে 8। তাহলে এই কাজটা যদি তুমি করতে পারো, যদি কোনো একটা ফাংশন তোমাকে দেওয়া থাকে, সেখানে ফাংশনের যদি কোনো একটা ভ্যালু তোমাকে দেওয়া হয়, তাহলে ফাংশনের মানটা যদি তুমি জানো, তাইলে তুমি সলভ করে ফেলতে পারো। তাহলে দেখো আমরা কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব দুইটা আমার টুলস। একটা হচ্ছে বেসিক অ্যারিথমেটিক অপারেশন, তার মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, আর সাথে হচ্ছে ফাংশন ইভালুয়েশন, অর্থাৎ হচ্ছে কোন একটা ফাংশনের মান আমি বের করতে জানি কিনা। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য যদি বা এই দুইটা নলেজ যদি তোমার থাকে, তাহলে নিউমেরিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে আমরা যে কোনো প্রবলেমের কি করতে পারবো? সলিউশন বের করতে পারবো। তাহলে এখন তোমার মাথায় চিন্তা আসতে পারে যে তাইলে আমরা এত কঠিন কঠিন ম্যাথমেটিক্যাল পদ্ধতি শিখলাম কেন? তো এই জায়গাটায় একটু সলিউশনের ব্যাপারে একটা কথা বলেছে। সলিউশনটা হবে হচ্ছে কি ধরনের সলিউশন বলেছে? কাছাকাছি হবে, ফুল অ্যাপ্রক্সিমেট সলিউশন। অর্থাৎ হচ্ছে নিউমেরিক্যাল মেথড থেকে সবসময় এটা গ্যারান্টেড না তুমি এক্সাক্ট সলিউশন পাবে, সেটা একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন হবে। তো অ্যাপ্রক্সিমেট সলিউশন কি? ধরো তোমার কোন একটা মেথডের কোন একটা মান এরকম হওয়ার কথা, 1 2 3 4, ধরো এটা হওয়ার কথা। এখন তোমার যদি মানটা আসে 3.1235, তুমি এই সলিউশনটাকে কি মোটামুটি অ্যাকসেপ্ট করবে না? এখানে এররের পরিমাণটা কত? এটা থেকে এটা বিয়োগফল, তাই না? তার মানে হচ্ছে এখানে এররটা আছে 0.001। হ্যাঁ, 3টা 0 1। তো এটাকে আমি আরো ইয়া করতে পারি। যেমন ধরো আমরা অনেক সময় হচ্ছে কি দশমিক পরে 2 ঘর নিয়ে বাকি ডিজিট গুলোকে ডিসকার্ড করে দিই না?
জি স্যার। তো এই জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে সলিউশনটা পাবো সেটা আসলে আমাদের টলারেবল রেঞ্জের মধ্যে থাকবে এবং এটাকে আমরা সাধারণত অ্যাকসেপ্ট করিনি। অর্থাৎ হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় দশমিকের পর 2 ঘর বা দশমিকের পর 3 ঘর বা দশমিকের পর 4 ঘর 5 ঘর 6 ঘর পর্যন্ত হচ্ছে কি আমরা এর বেশি সাধারণত নিই না। তাহলে এখানে আমরা ওইটাও ঠিক করে নিতে পারবো যে আমার এরর লিমিটটা কতটুকু হবে। তাহলে আমি যদি বলি যে আমার এরর লিমিটটা 5টা 0 1 এর থেকেও ছোট, তার মানে কি আমরা এটাকে ইজিলি কি ধরে নিতে পারি যে আসলে দুইটা সলিউশন একই। তো এই জন্য এই যদি এটা অ্যাপ্রক্সিমেট সলিউশন বের করে, কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হচ্ছে প্র্যাকটিক্যালি এই সলিউশনটাকে কি আমরা কি করতে পারি, ওকে করতে পারি। তাহলে আমরা যেটা দেখলাম যে যে কোনো কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম, যে কোনো বছর না বলে কিছু কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা খুব সহজ পদ্ধতিতে সাম অ্যারিথমেটিক অপারেশন এবং ফাংশনাল ইকুয়েশনের মাধ্যমে বের করব। তবে এই সলিউশনটা এক্সাক্ট নাও হতে পারে, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপ্রক্সিমেট সলিউশন। এটাই হচ্ছে নিউমেরিক্যাল মেথডস। এখন নিউমেরিক্যাল মেথডস কোথায় অ্যাপ্লাই করা হয়? নিউমেরিক্যাল মেথড অ্যাপ্লাই করা হয় যে সকল মেথডের সলিউশন অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে এতদিন তোমরা ম্যাথমেটিক্সে যে ধরনের পদ্ধতিতে বিভিন্ন প্রবলেম সলভ করেছো, যেমন ধরো তুমি ইন্টিগ্রেশন করেছো, ডিফারেন্সিয়েশন করেছো, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করেছো। তো এই সকল সলিউশনের ধরো অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে আইদার এটা হচ্ছে ইম্পসিবল অথবা এটাতে টু মাচ কমপ্লেক্স বা তোমাকে টু মাচ ওয়ার্ক করতে হবে এটা সলিউশন বের করতে। তো সেই ক্ষেত্রে নিউমেরিক্যালি আমরা এটা খুব সহজেই কি করতে পারবো, বের করে ফেলতে পারবো। তাহলে যে সকল প্রবলেম অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে করাটা যাবে না অথবা অনেক বেশি কমপ্লেক্স হবে বা অনেক বেশি আমাকে ওয়ার্ক করতে হবে, তো সেই প্রবলেমটা আমরা নিউমেরিক্যালি খুব সহজেই কি করে ফেলতে পারবো, সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে নেক্সট যেটা তোমাদের একটু আগে বলেছিলাম যে নিউমেরিক্যাল মেথড আর নিউমেরিক্যাল অ্যানালাইসিস দুই ধরনের কোর্স আমরা দেখি। তো নিউমেরিক্যাল মেথডে ফোকাসটা থাকে মোর টুয়ার্ডস দ্য টেকনিক্স অফ সলভিং নন অ্যানালিটিক্যাল প্রবলেম রেদার দেন অন এরর অ্যানালাইসিস। অর্থাৎ হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস হচ্ছে এরর অ্যানালাইসিসটা হচ্ছে এক্সটেন্সিভলি করা হয়, আর নিউমেরিক্যাল মেথডস হচ্ছে সলিউশন মেথডটা ডেভেলপমেন্টের উপরে হচ্ছে বেশি জোর দেওয়া হয়। অর্থাৎ হচ্ছে অ্যালগরিদমের উপরে হচ্ছে জোর দেওয়া, হাউ টু সলভ দ্যাট প্রবলেম। আচ্ছা, তাহলে এই পার্থক্যটা সবাই বুঝতে পেরেছো যে নিউমেরিক্যাল মেথডস আর অ্যানালাইসিসের মূল পার্থক্যটা কোথায়? কে একজন বলো দেখি। হ্যাঁ, রিপিট করবা। এমনি তোমরা কি বুঝছো এই লাইনটা পড়ে, এই যে এই প্যারাটা পড়ে? স্যার অ্যানালাইসিসের টেকনিকের উপরে দেওয়া হয়। মানে নিউমেরিক্যাল অ্যানালাইসিসে মূল ফোকাসটা থাকে হচ্ছে এরর অ্যানালাইসিসের উপরে। এরর মেথড। হ্যাঁ, ঠিক আছে। মানে এররটা কিভাবে প্রপাগেট হয়, কিভাবে তৈরি হয়, সেটাকে কিভাবে মিনিমাইজ করা যায়, এগুলো নিয়ে ওরা অনেক বেশি মাথা ঘামায়। কিন্তু যারা নিউমেরিক্যাল মেথড পড়ে তারা ওই এরর অ্যানালাইসিসটাকে অত বেশি চিন্তা করে না, বরং হচ্ছে আমরা প্রবলেমটা কিভাবে সলভ করব এবং সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, এই জায়গাগুলো হচ্ছে আমাদের চলে যায়। অর্থাৎ হচ্ছে মেথডটার উপরে হচ্ছে, টেকনিক্সটার উপরে হচ্ছে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো ম্যাথমেটিক্যাল স্টুডেন্টরা তো সাধারণত হচ্ছে ওইটার কোডিং এ যায় না। আমরা হচ্ছে কি মেথড মানে হচ্ছে কি ওইটা অ্যালগরিদমটা, যে এই প্রবলেমটা সলিউশন যেটা করব সেই অ্যালগরিদমটা এবং সেই অ্যালগরিদমটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় ওইটার উপর হচ্ছে আমাদের ফোকাসটা বেশি। অর্থাৎ হচ্ছে আমরা যে কোনো একটা মেথড যখন করব তখন সেটা আবার সাথে সাথে ওইটা ইমপ্লিমেন্টেশনের দিকেও যাব। ম্যাথমেটিক্যাল স্টুডেন্টরা ওই দিকে না যায়, বরং হচ্ছে ওইটারই এরর অ্যানালাইসিসটার দিকে হচ্ছে কি মোর কনসেন্ট্রেট থাকে।
আচ্ছা, এরপরে হচ্ছে তোমরা যখন কাজ করতে দেখবে, তো নিউমেরিক্যাল মেথড কিন্তু ম্যাথমেটিক্সের কিন্তু খুব বেশি নিউ ব্রাঞ্চ না, এটা যথেষ্ট একটা পুরান ব্রাঞ্চ। তারপরে একটা সময় পর্যন্ত এই ব্রাঞ্চটা কিন্তু খুব বেশি ডেভেলপমেন্ট হয়নি। তো ডেভেলপমেন্ট হয়নি তার কারণ হচ্ছে এখানে প্রচুর ক্যালকুলেশন করতে হয়, অ্যারিথমেটিক ক্যালকুলেশন গুলো সহজ, ওই যে একটু আগে আমরা বললাম যে কি ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ। তো এখানে তোমাকে প্রচুর যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। তো এখন হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনে যোগ বিয়োগ গুণ ভাগটা কি করাটা এক সময় হচ্ছে কি কষ্টকর তোমার কাছে মনে হইতে পারে বা তুমি বিরক্ত হয়ে যেতে পারো, কিন্তু যখন হচ্ছে আমাদের এই কম্পিউটার আসলো তখন হচ্ছে কি তুমি যদি এটা কোড লিখে দাও তাহলে হচ্ছে কি কম্পিউটারে হচ্ছে বসে বসে তোমার পক্ষে হচ্ছে কি সমস্ত এই ক্যালকুলেশন গুলো করে ফেলবে। তো এরপরেই হচ্ছে এই ব্রাঞ্চটা আবার খুব কি এক্সটেন্সিভলি গ্রোথ শুরু হয়েছে, মানে গত ধরো 1-2 দশকে এই নিউমেরিক্যাল মেথডস বা এই ব্রাঞ্চটার অ্যাপ্লিকেশনটা অনেক বেড়ে গেছে। মানে আগে এক সময় যদিও ছিল কিন্তু খুব স্লো ডেভেলপমেন্ট ছিল এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অত বেশি ইউজ করতো না হচ্ছে এই প্রচুর টিডিয়াস ক্যালকুলেশনের কারণে। কিন্তু এখন যেহেতু ক্যালকুলেশনের কাজটা তোমরা ইজিলি কম্পিউটারের হাতে ছেড়ে দিতে পারো, এই কারণে এখন নিউমেরিক্যাল অ্যাপ্রোচ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে প্রচুর এখন হচ্ছে ইউজ হচ্ছে। তো নিউমেরিক্যাল মেথড দিয়ে কি ধরনের কাজ করা হয় নিউমেরিক্যাল অ্যাপ্রোচে, এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, তোমরা এটা অনেকটা সিলেবাসের সাথে মিলিয়ে দেখলে দেখবে যে ওই ধরনের জিনিসগুলো, যেমন কোন একটা ইকুয়েশনের রুট ফাইন্ডিং করার জন্য, কোন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে সলভ করার জন্য, ইন্টারপোলেশন ও রিগ্রেশন করার জন্য। তো এটা আমরা এক্সপ্লেইন করব, হোয়াট ইজ ইন্টারপোলেশন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ধরনের বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য হচ্ছে কি আমরা নিউমেরিক্যাল অ্যাপ্রোচ ইউজ করি। এরপরে এখানে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে একদম বেসিক, এই ধরনের কথা তোমরা পড়ছো যে আমরা যে নিউমেরিক্যাল মেথডে বা অ্যানালাইসিসে আমরা যে ডাটাগুলো ইউজ করব সেটাকে আমরা ব্রডলি দুইটা ভাগে ভাগ করি। এটা তোমরা আগে অন্য কোর্সেও পেয়েছো, একটা হচ্ছে ডিসক্রিট ডাটা আর একটা হচ্ছে কি কন্টিনিউয়াস ডাটা। তো ডিসক্রিট ডাটা হচ্ছে কি যেটাকে হচ্ছে আলাদা আলাদা ভাবে কাউন্ট করা যায়। যেমন ধরো আজকের ক্লাসে তোমরা এই মুহূর্তে কয়জন প্রেজেন্ট আছো? 16 জন, তাই না? তাহলে আমি 16 জনকে আলাদা আলাদা ভাবে কাউন্ট করতে পারছি, এটাকে আমরা ডিসক্রিট ডাটা বলি। বা তোমার সামনে ধরো কিছু বই আছে, তুমি কাউন্ট করলা যে এখানে 5টা বই আছে, তাহলে এটা একটা ডিসক্রিট ডাটা। আর কন্টিনিউয়াস ডাটা কি, সাধারণত এটা সাম মেজারমেন্ট দিয়ে বের করা হয়। যেমন ধরো আজকে টেম্পারেচার কত, ধরো হচ্ছে 15.2 ডিগ্রি সেলসিয়াস, বা এখানে কত কেজি চাল আছে, ধরো এখানে ধরো একটা ইয়েতে বস্তার মধ্যে 40.3 কেজি চাল আছে, তাহলে এগুলোকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। তো আমরা একটু ইয়া করে আর একটু কি পড়বে তোমরা? আমরা এই ইন্ট্রোডাক্টরি টপিকসটা শেষ করে দিই, সমস্যা নাই তো তোমাদের? না স্যার। মানে এখান থেকে পরীক্ষার জন্য খুব বেশি কিছু নাই, যা কিন্তু একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে যে আমরা নিউমেরিক্যাল মেথডসটা কি করব। তো অনেক সময় এই অংশটা হচ্ছে পরীক্ষায় আসে আর কি, প্রসেস অফ স্যার এটা নিউমেরিক্যাল কি স্যার কম্পিউটিং। অনেকটা ডিসক্রিট ম্যাথ রিলেটেড? না না না, ডিসক্রিট আর নিউমেরিক্যাল হচ্ছে একটা আর একটার উল্টাটা বলতে পারো আর কি। আচ্ছা কিন্তু ওইরকমই, মানে এখানে ম্যাথ লাগে, সলিড ম্যাথের একটা ফাউন্ডেশন লাগে। তোমরা ওই তো দেখেছো যে আমাদের এখানে স্পেশালি ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে এই ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলো জানা লাগবে। কিন্তু ওই সকল কোর্সে তোমরা যেই অ্যাপ্রোচে কোন একটা প্রবলেমের সলিউশন করেছো, এখানে কিন্তু আমরা সেইভাবে করব না। যেমন ধরো একটু আগে আমি বললাম যে অনেক ইকুয়েশনের সলিউশন অ্যানালিটিক্যাল পদ্ধতিতে করা যায় না। অ্যানালিটিক্যাল পদ্ধতি মানে হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল যেগুলো করেছি, ধরো আমরা এরকম যদি থাকে e টু দি পাওয়ার x log x minus sin x equal to 0। তো এই ধরনের অনেক নন লিনিয়ার ইকুয়েশন আছে যেগুলো হচ্ছে আমরা কোনো ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে, নরমাল যে সকল ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ আছে সেটা দিয়ে এটার x এর এক্সাক্ট কত ভ্যালু হবে সেটা হয়তো আমরা কোনো
ম্যাথমেটিক্যাল এরকম প্রসিডিউর নাই যে এই প্রসিডিউর ফলো করে আমরা হচ্ছে কি এটার মান বের করে ফেলতে পারবো। ধরো আমি যদি এটা বলতাম 2x টু দি পাওয়ার 2 মাইনাস 3x প্লাস 5, তো এই ইকুয়েশনটা দিলে কি তোমরা অনেকেই হচ্ছে কি এটা সলিউশন বের করে ফেলতে পারবে না, যে x এর মান কত হবে এখানে। এটা বেসিক্যালি কি তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন না? কারো ফর্মুলাটা মনে আছে? কোয়াড্রেটিক ইকুয়েশনের x ইকুয়াল টু কত বলতে পারবে না? এটা তো প্রায় সময় পড়ছো, মাইনাস বি কিলো। স্যার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 4ac হ্যাঁ বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইসে। ডিভাইড বাই টুয়াইস। হ্যাঁ, তার মানে এখান থেকে আমি এটার একটা এক্সাক্ট সলিউশন পাবো। কিন্তু এইটাকে তুমি ঠিক এইভাবে কোনো মানে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে তুমি হচ্ছে কি বের করতে পারবে না। আবার কিছু কিছু ধরো এই টাইপের ইকুয়েশন আছে তুমি বের করতে পারবে, কিন্তু এটা ক্যালকুলেশনটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক কমপ্লেক্স ওয়েতে তোমাকে সলভ করা লাগবে। কিন্তু এই ধরনের জিনিস আমরা নিউমেরিক্যালি খুব সহজেই হচ্ছে কি বের করতে ফেলতে পারবো। তো সেটা আমরা নেক্সটে পড়বো আর কি। মানে এখান থেকে তুমি পার্থক্যটা বুঝছো যে এখান থেকে আমাদের একটা নর্মাল ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে আমরা কোন একটা প্রবলেমের সলিউশন বের করি এবং যেই সলিউশনটা পাই সেটা হচ্ছে এক্সাক্ট, মানে ওইটার সলিউশন। কিন্তু এই ধরনের অনেক ইকুয়েশন পাবো যে ইকুয়েশন গুলোকে তুমি এই ধরনের এই পর্যন্ত তোমরা যে সকল ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ শিখেছো সেগুলো কোনোটা দিয়েই ওই এই মানে কিছু প্রবলেম আছে যেগুলো সলিউশন করা যাবে না, আবার কিছু প্রবলেম আছে হয়তো যাবে কিন্তু সেটা অনেক বেশি তোমাকে লেংদি একটা প্রসেসের মধ্যে দিয়ে সেটাকে সলভ করতে হবে। তো এই ধরনের প্রবলেমগুলোকে আমরা নিউমেরিক্যালি অতি সহজেই সলভ করতে পারি। তবে একটা আছে যে এখান থেকে যে সলিউশনটা হবে সেটা এক্সাক্ট নাও হতে পারে, সেখানে সাম এরর থাকতে পারে, কিন্তু সেই এররটা মূল সলিউশনে খুব ক্লোজ হবে এটা শিওর আমরা, এবং সেটা কতটুকু ক্লোজ রাখবো সেটা আমরা নিজেরাও ঠিক করে নিতে পারি। তো আসলে দুই একটা প্রবলেম সলভ করার পরেই হচ্ছে আমরা ব্যাপারটা আরো ক্লিয়ার মাথায় আসবে। তো মোটামুটি মাথায় রাখো এটা যে নিউমেরিক্যাল মেথড হচ্ছে অনেক প্রবলেম যেগুলোকে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে সলভ করা যায় না বা করতে অনেক কষ্টকর হয়, সেটা আমরা নিউমেরিক্যালি সলভ করতে পারবো, কিন্তু সেখানে সাম এরর থাকবে সলিউশন। এইটুকু মাথায় রাখলে হবে। আচ্ছা, এবার আসা হচ্ছে প্রসেস অফ নিউমেরিক্যাল কম্পিউটিং, আমরা কিভাবে কাজ করি। তো মূলত হচ্ছে আমরা চারটা স্টেপ নিয়ে চিন্তা করতে পারি। কি কি? ফর্মুলেশন অফ এ ম্যাথমেটিক্যাল মডেল, অর্থাৎ হচ্ছে আমরা যে প্রবলেমটা পাবো সেটা একটা ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করব। কনস্ট্রাকশন অফ এ অ্যাপ্রোপ্রিয়েট নিউমেরিক্যাল মেথড, সেটা সলভ করার একটা অ্যাপ্রোপ্রিয়েট নিউমেরিক্যাল মেথড বের করব। তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য মেথড টু অবটেইন এ সলিউশন, সেই প্রবলেমটা আমরা সলিউশনটাকে আমরা ইমপ্লিমেন্ট করে দেখব, এবং এরপর আমরা দেখব ভ্যালিডেশন অফ দ্য সলিউশন, সলিউশনটা আসলেই আমরা পেয়েছি যেটা সেটা মানে কারেক্ট সলিউশন কিনা। যদি না হয় আমাদের প্রসেসটা আবার রিপিট করতে হবে। তো আমি তোমাদের এটার একটা ছবি দেখাই বই থেকে। এই বইটাও আমি তোমাদেরকে ওই যে দিয়ে দিব ইয়াতে গুগল ক্লাসরুমে। এই বইটা একদম আচ্ছা আমি আগে শেয়ার দিই। এটা আমি নেট থেকে নিয়েছি, মানে একদম পিডিএফ ফরম্যাটে নাই, এটা বেসিক্যালি স্ক্যান করে তারপরে পিডিএফ বানিয়েছে। তো আমরা আসলে এই মুহূর্তে এই চ্যাপ্টারটাই পড়ছি। এটা হচ্ছে আমাদের বইয়ের কভার পেজ। এটা হচ্ছে সূচিপত্র। আমরা হচ্ছে এই মুহূর্তে চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করছি। এখানে শুরুতে অনেক
আচ্ছা এটা এখন রোটেট করি, আচ্ছা রোটেট করে দেখাই। হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার। এটাই হচ্ছে ওই যে আমরা একটু আগে যেটা বললাম, তো প্রথমে ধরা হচ্ছে একটা ফিজিক্যাল প্রবলেম আছে, অর্থাৎ হচ্ছে যে কোনো একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে আমরা প্রথমে তার একটা ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করবো। ম্যাথমেটিক্যাল মডেল মানে হচ্ছে যে তার থেকে একটা আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বের করবো, একটা ফর্মুলা বের করবো। তো এই জন্য আমাকে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট লাগবে। আমি যখন ওই ফর্মুলাটা লিখতে পারবো, অর্থাৎ হচ্ছে প্রবলেম যেটা, সেই প্রবলেমটাকে আমি একটা ইকুয়েশনে কনভার্ট করে নিলাম, তাইলে সেই ইকুয়েশনটার এখন হচ্ছে সলভ করা একটা নিউমেরিক্যাল মেথড আমি বের করব, যে এটা কোন মেথড দিয়ে আমি, কোন নিউমেরিক্যাল অ্যাপ্রোচ দিয়ে আমি এটা সলভ করতে পারি। করার পরে সেটা আমি ইমপ্লিমেন্ট করব। তো ইমপ্লিমেন্ট করতে গেলে আমাকে হচ্ছে কম্পিউটারে হেল্প লাগবে, সফটওয়্যার লাগবে, বা কোডিং এর হেল্প লাগবে। এরপরে হচ্ছে আমি ওখান থেকে যে সলিউশনটা পেলাম, আমি ইনপুট দিয়ে টেস্ট করে দেখলাম যে আমার সলিউশনটা কারেক্ট কিনা। যদি কারেক্ট হয়, হ্যাঁ আমি সেটা অ্যাপ্লাই করব। আর যদি সলিউশনটা কারেক্ট না হয়, তাহলে আমি বুঝবো যে আমার কোথাও না কোথাও ভুল হয়েছে। তাহলে আমি প্রথম যেটা যাব সেটা হচ্ছে যে আমি যে ইমপ্লিমেন্ট করলাম, সেই ইমপ্লিমেন্টটা আসলে কারেক্টলি হয়েছে কিনা আমি চেক করব। যদি দেখি যে ইমপ্লিমেন্টেশনটাতে কোনো ভুল আছে, তাহলে আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করে আবার হচ্ছে এই প্রক্রিয়াটা আবার চলবে। যতক্ষণ পর্যন্ত ভ্যালিডেট না হবে ততক্ষণ পর্যন্ত চলবে। তো দেখা গেল যে না, আমার ইমপ্লিমেন্টেশন কারেক্ট কিন্তু তারপর হচ্ছে না। তার মানে হচ্ছে আমি যেই মেথডটা চুজ করেছিলাম, সেই মেথডটা হচ্ছে এই প্রবলেম সলিউশনের জন্য অ্যাকুরেট মেথড না। তখন আমি হচ্ছে যে অন্য আরেকটা অ্যাপ্রোচে হচ্ছে এটা সলভ করার চেষ্টা করব, করে আবার একই প্রক্রিয়াটা হবে। যদি এই প্রক্রিয়াটা তো দেখি যে না আমার এটা ভ্যালিডেট হচ্ছে না, তার মানে হচ্ছে আমি যেই মেথডটা চুজ করেছিলাম, সরি যে মডেলটা চুজ করেছিলাম, সেই মডেলটা আমি কারেক্টলি চুজ করতে পারিনি বা কারেক্টলি ডেরাইভ করতে পারিনি। তার মানে আমি এখানকার জন্য যে ইকুয়েশনটা ডেরাইভ করেছিলাম, সেই ইকুয়েশনটা ভিতরে কোনো ভুল আছে। তাহলে তো বাকিগুলো সব ঠিক থাকলেও হচ্ছে কি আমার সলিউশন কখনোই কি হবে না, কারেক্ট হবে না। তাহলে আমি তখন এটাকে আবার মডিফাই করার চেষ্টা করব। তাহলে যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে ভ্যালিডিটি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এই প্রক্রিয়াগুলো আবার রিপিটেড স্টেপে চলতে থাকি। তাহলে বোঝা গেছে? আমাকে কোনো একটা প্রবলেম দিলে প্রথমে সেই প্রবলেমে একটা ম্যাথমেটিক্যাল মডেল মিন্স হচ্ছে সেটার একটা কি ম্যাথমেটিক্যাল ফর্মে নিয়ে আসা, ইকুয়েশনে নিয়ে আসা। সেটা থেকে আমি একটা নিউমেরিক্যাল মেথড অ্যাপ্লাই করে সলভ করার চেষ্টা করব, সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব এবং সেটাকে আমরা মানে ইনপুট আউটপুট দিয়ে চেক করার চেষ্টা করব যে আমার ইয়াটা কাজ করছে কিনা, ভ্যালিডিটি চেক করব। যদি কোনো ভ্যালিডিটি না হয়, তাহলে আমরা আবার হচ্ছে ব্যাক ট্র্যাক করব। প্রথমে আমরা আবার রিচেক করব যে ইমপ্লিমেন্টেশনের মধ্যে কোনো ভুল আছে কিনা, বা আমি যেভাবে অ্যালগরিদমটা করেছি সেই অ্যালগরিদমটা আরো বেটার অ্যাপ্রোচে সলভ করা যায় কিনা। যদি না হয়, আমার নিউমেরিক্যাল মেথড যেটা ইউজ করেছি এটার থেকে বেটার কোনো অ্যাপ্রোচ আছে কিনা। এটা যদি না হয়, তাহলে আমরা আবার ওভার চেক করব যে আমার মডেলটাতে কোনো ভুল আছে কিনা। ঠিক আছে? তাহলে এই প্রক্রিয়াটা যতক্ষণ পর্যন্ত আমার ভ্যালিডিটি না হবে চলবে। যখন ভ্যালিডিটি আমি বুঝবো যে হ্যাঁ আমি অ্যাপ্রোপ্রিয়েট মডেল চুজ করছি, অ্যাপ্রোপ্রিয়েট নিউমেরিক্যাল মেথড চুজ করছি এবং আমার ইমপ্লিমেন্টেশন কারেক্ট ওয়েতে করা হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে এইটুক পর্যন্ত? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের কিছু ফরম্যাট দিয়েছে, যে আমরা সাধারণত যে সকল ম্যাথমেটিক্যাল দেখি সেটা অ্যালজেব্রিক ইকুয়েশন হতে পারে, পলিনোমিয়াল হতে পারে, ট্রান্সেন্ডেন্টাল হতে পারে, ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে পারে, ইন্টিগ্রাল ইকুয়েশন হতে পারে। অ্যালজেব্রিক ইকুয়েশন গুলো আবার লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে। তো তোমরা এই পার্থক্যটা তো জানো, লিনিয়ার নন কি, সেটা কন্টিনিউয়াস হতে পারে, পিসওয়াইজ হতে পারে। তারপর ট্রান্সেন্ডেন্টাল হচ্ছে যে এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকতে পারে, এক্সপোনেনশিয়াল থাকতে পারে, লগারিদমিক থাকতে পারে। ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডিনারি ডিফারেনশিয়াল, পার্শিয়াল, যদিও আমাদের সিলেবাসে পার্শিয়াল নিয়ে খুব একটা কথা নাই, পার্শিয়ালটা নাই। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন হতে পারে, ইনডিফিনিট ইন্টিগ্রেশন হতে পারে। তো এই ধরনের বিভিন্ন ফরম্যাটের হচ্ছে কি আমাদের ইকুয়েশন আসতে পারে। তো এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা সামনের দিকে দেখব।
তাহলে আমরা এই জিনিসটা বুঝেছি যে কি হবে। এই কথাগুলোই তোমাদের হচ্ছে এখানে মোটামুটি বলা আছে। আমরা প্রত্যেকটা স্টেপে কি করার চেষ্টা করি। এই যে একটা ফিগার যেটা একটু আগে দেখালাম, এই ফিগারটা অনেক সময় পরীক্ষায় আসে যে এই ফিগারটা আঁকো। তো এখন তোমাদের সমস্যা যখন হচ্ছে আমরা কি বলে তোমাদের অন ক্যাম্পাস তোমরা পরীক্ষা দিয়েছো, সাধারণত এই কোশ্চেনটা প্রায় সময় আসতো। কিন্তু এখন যেহেতু অনলাইনে পরীক্ষা দাও, তো অনলাইনে তো আর বই থেকে দেখে দেখে এটা পরীক্ষা দেওয়ার তেমন একটা মানে নেই। তারপরে এটা মানে প্রসেসটা তোমাদের এই ফিগারটা তোমরা খাতায় একবার এঁকে রাখবা, যে এটা হলে তোমাদের মাথায় পুরোটা থাকবে যে নিউমেরিক্যাল অ্যাপ্রোচ কিভাবে কাজ করে। এখানে ওই প্রত্যেকটা স্টেপ সম্পর্কে আরেকটু ডিটেলস বলার আছে আর কি। এরপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ নিউমেরিক্যাল কম্পিউটিং, অর্থাৎ নিউমেরিক্যাল কম্পিউটিং করার সময় আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে অ্যাকুরেসি। তো এই টার্মটা তো তোমরা সবাই বলছে, এভরি মেথড অফ নিউমেরিক্যাল কম্পিউটিং ইনডিউস এররস, মানে এখানে এরর আসে, সেই এরর সাপেক্ষে আমার মেথডটা কতটুকু অ্যাকুরেট সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে। যত বেশি অ্যাকুরেসি তত বেশি মেথডটা বেটার। এরপর সেকেন্ড যেটা হচ্ছে রেট অফ কনভার্জেন্স। এই শব্দটার সাথে পরিচিত কনভার্জেন্স? কেউ বলতে পারবে রেট অফ কনভার্জেন্সটা কি বা কনভার্জেন্সটা কি? না স্যার। আচ্ছা, নিউমেরিক্যাল মেথডে মূল যেটা টার্গেট থাকে সেটা হলো আমি কাজটা করবো একটা ইটারেটিভ অ্যাপ্রোচে। তো এটা আমরা যখন আগে বললাম যে আজকে তো জাস্ট একটু ওভারভিউ হচ্ছে। ধরো আমি ধরে নিলাম যে একটা ইকুয়েশন দেওয়া আছে, আমি ধরে নিলাম যে এক্স এর মান 1 হলে 1 এটার অ্যান্সার হতে পারে। আমি এখানে চেক করে দেখলাম যে 1 দিয়ে হলে, দেখলাম যে না 1টা না। পরের বার আমি বললাম যে এটা ঠিক আছে 1.1 হতে পারে। এরপরে আমি বললাম যে এটা 1.2 হতে পারে। পরে আমি দেখলাম যে না এটা একটু বড় হয়ে গেছে, এটা হচ্ছে 1.15 হতে পারে। এইভাবে ধরো এক্সাক্ট সলিউশনটা ধরো হচ্ছে এরকম 1.1725, ধরো এটা সলিউশন। তো আমার যেটা টার্গেট থাকবে প্রতিবার ইটারেশন শেষে ধীরে ধীরে এটার দিকে যেন হচ্ছে ক্লোজ হয়, এবং একটা সার্টেন ইটারেশন পরে হচ্ছে যে মানটা আমি যে এরর লিমিটটা বলছি সেই এরর লিমিটের সাপেক্ষে এর ভিতরে মানে মানটা এখানে চলে আসে। তাহলে আমি যতবার স্টেপ দিচ্ছি তত যদি ওই সলিউশনটার দিকে ধীরে 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 ক্লোজার হয় তাহলে সেটাকে বলা হয় কনভার্জ। আর দেখা গেল যে আমি প্রথমবার নিলাম x = 1, পরে নিলাম হচ্ছে x = 2, পরের বার হয়ে গেছে x = 5, তার মানে হচ্ছে কি সলিউশনটা হচ্ছে কি কনভার্জ না হয়ে কি হয়ে যাচ্ছে, ডাইভার্স হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি আস্তে আস্তে এই সলিউশনটা থেকে অনেক দূরে চলে যাচ্ছি, তখন সেটাকে বলে ডাইভার্স। আর কনভার্স মানে হচ্ছে আমি ধীরে 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 এই সলিউশনটার দিকে হচ্ছে চলে আসতেছি, মানে প্রতি স্টেপে আমি সলিউশনটার দিকে ক্লোজার হচ্ছি, এই জিনিসটাকে বলা হচ্ছে কনভার্স। তো এখন হচ্ছে আমি যে কনভার্স হচ্ছে এই কনভার্সেশনের রেটটা কত, আমি কি খুব স্লোলি হচ্ছি না অনেক তাড়াতাড়ি হচ্ছি। তাহলে যেই মেথডটা খুব দ্রুত সলিউশনের দিকে চলে আসে তাহলে রেট অফ কনভার্জেন্সটা তার হচ্ছে বেশি। আর অনেক মেথড আছে সলিউশনের দিকে আসবে কিন্তু সেটা খুব স্লোলি আসে, তাহলে সেটা একটা ফ্যাক্টর আমি কোন একটা মেথড চুজ করার সময়, যে আমি একটা স্লো প্রসেসের মধ্যে দিয়ে আসবো না একটা ফাস্ট প্রসেসের মধ্যে দিয়ে আসবো। তো এগুলো আসলে এই পরের চ্যাপ্টার যেটা আছে সেখানে মানে ডিটেলস পাবো। এই যে সিস্টেম অফ নন লিনিয়ার ইকুয়েশন যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেখানে তোমরা এই কথাগুলো আরো ডিটেলস পাবে। তাহলে অ্যাকুরেসি টার্মটা তো খুব সহজেই বুঝেছো। আর কনভার্জেন্স মানে হচ্ছে আমার যেহেতু এখানে একটা ইটারেটিভ অ্যাপ্রোচ চলে, মানে বারবার করে আমি টেস্ট করে দেখি যে আমার সলিউশনটা কারেক্ট হচ্ছে কিনা, তাহলে যেই অ্যাপ্রোচে আমি খুব দ্রুত সলিউশনের দিকে যাব সেটা হচ্ছে রেট অফ কনভার্জেন্স হচ্ছে ভালো। আর যেটাতে আমরা স্লো হবে কিন্তু কনভার্স হবে সেটাতে আমরা সলিউশন পাবো। আর অনেক জায়গায় দেখবো যে উল্টাটা হয়ে যাচ্ছে, যে আমি দূরে চলে যাচ্ছি। আচ্ছা, থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউমেরিক্যাল স্টেবিলিটি। তো এটা আমরা পরবর্তীতে আরেকটু ডিটেলস দেখবো যে কিছু কিছু প্রবলেম আছে সেগুলো হচ্ছে যে ইনস্টেবল, অর্থাৎ হচ্ছে এই ধরনের প্রবলেমকে সাধারণত বলা হচ্ছে ইল কন্ডিশন প্রবলেম, যে এখানে সামান্য একটু ফ্লাকচুয়েশনের কারণে আমাদের মানের খুব বেশি চেঞ্জ হয়ে যায়, এবং যদি কোনো একটা প্রবলেম ইল কন্ডিশন হয় তাহলে প্র্যাকটিক্যালি আমরা ওইটার আসলে সলিউশন ওইভাবে বের করতে পারি না।
আর যে সকল প্রবলেমগুলো হচ্ছে স্টেবল, মানে সেখানে তুমি ওই যে আমরা যে ছোট ছোট মান চেঞ্জ করে আস্তে আস্তে সলিউশনের দিকে যাচ্ছি, তো সেটা আমরা করতে পারবো, কিন্তু ইল কন্ডিশন প্রবলেমে বেসিক্যালি সেই ধরনের করা প্র্যাকটিক্যালি সম্ভব না। আর লাস্ট যেটা সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। তো আগেই বললাম যে নিউমেরিক্যাল মেথড হচ্ছে প্রচুর আমাদেরকে হচ্ছে কি করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। তো এখানে হচ্ছে তাহলে আমাকে দেখতে হবে যে আমি যদি ধরো হচ্ছে আমার 1% একুরেসি বাড়ানোর জন্য আমার যদি অনেক বেশি ক্যালকুলেশন করতে হয়, কাজ করতে হয়, তাহলে আমাকে তখন হচ্ছে অপটিমাইজ করতে হয় যে আমি কোনটা করব, যে আমি যেটুকু একুরেসি পেলাম সেটাতে আমি স্যাটিসফাইড, না তার থেকে আরেকটু একুরেসি বাড়াবো কিন্তু তার বিনিময়ে আমাকে অনেক বেশি ক্যালকুলেশন করতে হবে। তো তার মাঝখানে আমাকে হচ্ছে চিন্তা করতে হয়, মানে আমি কতটুকু ইফিসিয়েন্সি থাকলে, ইফিসিয়েন্ট হলে আমি মোটামুটি স্যাটিসফাইড হয়ে যাব। তাহলে এই চারটা কথা বোঝা গেছে। অ্যাকুরেসি দিয়ে বোঝাচ্ছি যে যেহেতু নিউমেরিক্যাল অ্যাপ্রোচে সাম এরর থাকবে, তাহলে সেটা কতটুকু অ্যাকুরেট। কনভার্জেন্স হচ্ছে এটা কিভাবে আমাকে সলিউশনের দিকে ধীরে ধীরে ক্লোজ করে নিচ্ছে, এটা নিউমেরিক্যালি স্টেবল কিনা, তার মানে হচ্ছে এখানকার কোন একটা ভ্যালু চেঞ্জের সাথে সাথে আমাকে অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে যায় কিনা। যদি এটা হয় তাহলে সেটাকে আমরা ইল কন্ডিশন প্রবলেম বলি, এবং ইল কন্ডিশন প্রবলেম বেসিক্যালি এভাবে সলভ করা যায় না। আর এফিসিয়েন্সি হচ্ছে আমি কতটুকু এফোর্ট দিয়ে আমি কতটুকু অ্যাকুরেসি পেলাম। তো অনেক সময় হচ্ছে যে আমি জানি যে আমি অ্যাকুরেসি আরো বাড়াতে পারবো, কিন্তু তার বিনিময়ে আমাকে যেটুকু এফোর্ট দিতে হবে সেটা হয়তো আমি প্র্যাকটিক্যালি মনে করছি যে এত দরকার নাই। তখন হচ্ছে যে আমরা সেই জায়গাটা আমরা একটা জায়গায় থেমে যাই যে ঠিক আছে আমরা এইটুকু অ্যাকুরেসিতে আমরা সন্তুষ্ট। যেমন ধরো সিম্পলি বলি যে আমি যদি মনে করি যে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত থাকলে আমার জন্য সাফিসিয়েন্ট, দশমিকের পরে 4 ঘর একুরেট করার জন্য আমাকে কি হয়তো দেখা যাবে যে এটা 10 ইটারেশনের সলিউশন চলে আসতো, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত একুরেট রাখার জন্য হচ্ছে কি আমাকে প্রায় 100 ইটারেশন করতে হচ্ছে। তাই আমি এখন চিন্তা করব এই যে আমি বাড়তি যে 90টা ইটারেশন করলাম সেটা করব, না আমার দশমিকের পরে 2 ঘর পর্যন্ত একুরেট হলে আমার সলিউশনটাকে আমি মেনে নিব যে হ্যাঁ এটা আমার জন্য সাফিসিয়েন্ট। তাহলে এই চারটা টার্ম নিয়ে আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, স্যার এখানে কনভার্সেন্সটা তো মানে মেশিন লার্নিং এর মতো মনে হচ্ছে যে একটা নাম্বার থেকে গিয়ে ওখান থেকে আস্তে আস্তে নিজের হ্যাঁ মানে কিছুটা ওরকম উচিত। মানে ওইটা তো হলো আরো মানে এটা হলো একদম বেসিক অ্যাপ্রোচ। তোমরা সিতেও হয়তো এই ধরনের কাজ করেছো যে বারবার ইটারেট করে করে আমি হচ্ছে যে ক্লোজার, যে হ্যাঁ মেশিন লার্নিংও তোমাদের ওই মানে এই কনভার্জেন্সের চিন্তাটা আছে। তোমাদের কি মেশিন লার্নিং অলরেডি পড়াইছে না এখনো পড়ানো হয় নাই? জি স্যার আমাদের গত সেমিস্টারে ছিল আর কি একটু। না এটা তো কোন কোর্সে, আর্টিফিশিয়াল এই যে এআই তে? এআই তে স্যার হ্যাঁ মানে স্যার এআই AI তো তে। মানে আসলে তো এগুলো হচ্ছে মানে ম্যাথমেটিক্স একটা কমন অ্যাপ্রোচ আর কি। মানে কনভার্জেন্স এটা ম্যাথমেটিক্সে আরো অনেক জায়গায় হয়তো তোমরা টার্মটা হয়তো শুনেছো। আর এখানে হচ্ছে হাতে কলমে আমরা একদম দেখব, তখন জিনিসটা তোমার আরো ক্লিয়ার হবে যে কিভাবে কনভার্জ হচ্ছে। আমরা যখন এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়বো তখন হচ্ছে ব্যাপারটা আরো মোর ক্লিয়ার হবে। আচ্ছা আমরা একদম শেষের দিকে চলে আসছি। নিউ ট্রেন্ডস ইন নিউমেরিক্যাল কম্পিউটিং। তো আগেই বললাম যে আমাদের এই নিউমেরিক্যাল অ্যাপ্রোচটা যদিও নিউমেরিক্যাল মেথডস বা অ্যানালাইসিসটা অনেক ম্যাথমেটিক্সের অনেক পুরান ব্রাঞ্চ, কিন্তু এরপরে এটা খুব বেশি ফ্লারিশ এক সময় হয়নি, কিন্তু এখন এটা হয়েছে ওই যে তোমাদের কম্পিউটার আসার পরে পার্সোনাল লেভেলে এখন কম্পিউটার ইউজ করা যাচ্ছে এবং অনেক ধরনের সফটওয়্যার প্যাকেজ তৈরি হয়েছে, তাহলে সেগুলো দিয়ে আমরা এটাকে খুব সহজেই করতে পারছি। এই জন্য এটা এখন খুব এক্সটেন্সিভলি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ইউজ হচ্ছে। আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমরা জানো যে আগে প্রসিডিউরাল অ্যাপ্রোচ থেকে সরে এসে এখন কিসে চলে আসছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসছে। তো নিউমেরিক্যাল মেথডেও এই অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচটাও এখন দেখা যায়, অর্থাৎ হচ্ছে আমরা সলিউশনগুলোকে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে সলভ করার চেষ্টা করি আর কি। এটা আমরা একটু বেসিক নলেজ থাকা লাগবে, এটা সরাসরি সিলেবাসে নাই কিন্তু এইটুকু নলেজ থাকাটা খুব দরকার। এটা তোমরা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার কোর্সটা পড়ছো না? জি স্যার। হ্যাঁ তাহলে ওখানে সম্ভবত পাওয়ার কথা যে
একটা নাম্বারকে কম্পিউটার কিভাবে স্টোর করে? কেউ আমাকে একটু আইডিয়া দিতে পারবে? ধরো একটা ইন্টিজার নাম্বার আছে, এটা মেমোরিতে কিভাবে স্টোর হয়? ধরো আমি 10 লিখলাম, তো কম্পিউটার কি এই 10কে 10 বা আমি ধরো 102 লিখলাম, আচ্ছা ধরো 10 না, আমি ধরো 13 লিখলাম, তাহলে এটা কি কম্পিউটার 13 এভাবে রাখে না অন্য কোনো ভাবে রাখে? স্যার ইয়ে হয়ে যায় স্যার, ডাইভার্ট হয়ে যায় স্যার, র্যামে স্যার কনভার্ট হয়ে তারপরে 0101 এসে সেভ হয়। অর্থাৎ হচ্ছে প্রথমে এটাকে বাইনারিতে কনভার্ট করে, তাই না? জি স্যার। যেমন বাইনারিতে হচ্ছে 1101, জি স্যার। তাহলে এইভাবে হচ্ছে যে কম্পিউটার রাখে। আচ্ছা আমি যদি -13 রাখি তাহলে কিভাবে রাখবে? ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে ওয়ান্স বেসিক্যালি হচ্ছে টুস কমপ্লিমেন্টে বেশি ইউজ করা হয়। অর্থাৎ হচ্ছে এটার যেই রিপ্রেজেন্টেশনটা সেটাকে আমি হচ্ছে টুস কমপ্লিমেন্ট যদি করি তাহলে হচ্ছে যে কি নেগেটিভ ভ্যালুটা পাই, তো ওর মাধ্যমে আমরা রাখি। তাহলে ইন্টিজার রিপ্রেজেন্ট করব। এখন আসলে হচ্ছে ফ্লোটিং পয়েন্টকে কিভাবে রাখে? ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন এটা কিভাবে রাখে কে বলতে পারো? এটা পড়ানো হয়েছে না আর্কিটেকচারে? তো সাধারণত পড়ানোর কথা এটা। জি স্যার, আবার স্যার 3টা পার্ট থাকে, একটা হচ্ছে সাইন, আরেকটাকে বলা হয় মেন্টিসা, আরেকটাকে বলা হচ্ছে এক্সপোনেন্ট। সাইন, মেন্টিসা, এক্সপোনেন্ট। যেমন ধরো এই যে 35.7812, তো এই সংখ্যাটাকে এইভাবে কখনো রাখবে না। কি করবে? এটাকে প্রথম হচ্ছে একটা নরমালাইজড ফর্মে নিবে। নরমালাইজড ফর্ম মানে হচ্ছে এখানে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি ডেসিমাল ভিউতে হচ্ছে নরমালাইজড ফর্ম। তো আসলে এটাকে বাইনারি ফরম্যাটে নরমালাইজ করা হয়। একই অ্যাপ্রোচ, তুমি যদি ডেসিমালটা বুঝো সেম অ্যাপ্রোচে হচ্ছে কি বাইনারিতে করা হয়। অর্থাৎ হচ্ছে নরমালাইজ ফর্ম মানে হচ্ছে আমি 0 এরপরে পয়েন্ট, এই জায়গাটা হবে একটা নন জিরো ডিজিট। তাহলে আমি যদি এটাকে কনভার্ট করি তাহলে হচ্ছে 0.357812। যেহেতু এটাকে এদিকে নিয়ে আসছি তার মানে হচ্ছে কি 10 এর উপর এখন পাওয়ার হবে কি পজিটিভ পাওয়ার। তো এখানে যেহেতু 2 ঘর সরাইছি তার মানে হচ্ছে কি 10 টু দি পাওয়ার 2। তাহলে এটাকে যদি তুমি 10 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করো তাহলে এক্স্যাক্টলি এটাই পাবে। তাহলে এই ফরম্যাটটাকে বলা হবে নরমালাইজড ফর্ম। ঠিক একই ভাবে আমার যদি উল্টাটা থাকতো 0.035, তাহলে এখানে আমাকে কি করতে হতো? 10 এর পাওয়ার নেগেটিভ হইতো। হ্যাঁ, অর্থাৎ 10 টু দি পাওয়ার -1 হতো, তাই না? তার মানে হচ্ছে আমার মূল টার্গেট হচ্ছে এই যে 0 পয়েন্টের পরে এই জায়গাটা হবে হচ্ছে কি নন জিরো ডিজিট। যদি এখানে 0 থাকে আর এই পাশে নন জিরো থাকে তাহলে আমাকে এদিকে ধাক্কা দিয়ে সরাইতে হবে। আর যদি এরকম থাকে তাহলে হচ্ছে আমাকে এটা এদিকে সরাই দিতে হবে। সরাই দিয়ে আমাকে এই ফরম্যাটটা আসতে হবে। এই ফরম্যাটটা আসার পরে এই যে 0 পয়েন্টের পরে আমার যে ডিজিট গুলো আছে এটাই মূলত হচ্ছে মেন্টিসা। তাহলে আমি 357812 এটাকে স্টোর করব। আর এই যে 10 এর উপরে যে পাওয়ারটা আছে এটাই হচ্ছে আমার হচ্ছে এক্সপোনেন্ট। তো আগেই বললাম যে আমি জিনিসটা কিসে লিখেছি, ডেসিমাল নাম্বার সিস্টেমে দেখাইছি, কিন্তু কম্পিউটার যখন রাখবে তখন হচ্ছে কি এই ফ্র্যাকশন অংশ, হ্যাঁ এটাকেও বাইনারিতে নিবে, এই পাওয়ারটাকেও বাইনারিতে নিবে। তাহলে এই মেন্টির সাথে হচ্ছে আমি সমস্ত এই অংশটা রাখবো আর এখানে হচ্ছে আমি পাওয়ারটা রাখবো। তো এখন যদি একটা ফ্লোট নাম্বার যদি তুমি 32 বিট হয়, তো এটা আর্কিটেকচার টু আর্কিটেকচার হয়তো অনেক সময় ভেরি করে। ধরো এই অংশটা হচ্ছে হয়তো 23 বিট হয়, এটা হয় হচ্ছে 8 বিট, আর এটা হচ্ছে 1 বিট। তাহলে কত হচ্ছে? 32 হচ্ছে। ঠিক একইভাবে তুমি যদি ডাবলে রাখো তাহলে 64 হচ্ছে এরকম ভাগ হয়। এটা হচ্ছে ধরো 11 বিট, এটা 52 বিট, আর এটা হচ্ছে 1 বিট। তো এই কারণেই হচ্ছে ফ্লোট আর ডাবলের মধ্যে পার্থক্য শুধু এই একটা জায়গায়, যে ও হচ্ছে এই যে দশমিকের পরে 52টা বিট রাখতে পারে, আর এই এক্সপোনেন্ট ফিল্ডটা হচ্ছে আরেকটু বড় হয়, অর্থাৎ হচ্ছে আরেকটু বড় নাম্বারকে সে রাখতে পারে। এখানে 8 বিটের রাখতে পারে, এখানে হচ্ছে কি 11 বিটের রাখতে পারে। বুঝা গেছে? তো তোমাদের যদি মনে না থাকে আবার একবার পারলে হচ্ছে যে দেখে নিবে যে ইন্টিজার নাম্বার এবং ফ্লোট নাম্বারকে কম্পিউটার কিভাবে স্টোর করে। কারণ এটা থেকে আমরা বুঝতে পারবো যে এররটা কেন আসে। মানে অনেক ধরনের এরর আছে, নেক্সট ক্লাসে আমরা এটা পড়বো।
তার মধ্যে এইটা একটা বড় কারণ। আমরা যখন কোনো একটা সংখ্যাকে মেমোরিতে রাখি তখন বেশ কিছু এরর জেনারেট হয়ে যায়। কেন হয়? ইন্টিজার নাম্বারে ওইভাবে এরর নাই, কিন্তু এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারে বিশাল এরর তৈরি হয়। তো কেন এরর তৈরি হয়? তো এই ম্যান্টিসা এবং এক্সপোনেন্টের হিসাবটা যদি তুমি বুঝে থাকো তাহলে মোটামুটি তুমি ক্লিয়ার হবে। আমরা তখন আরেকবার আলোচনা করব, কিন্তু তারপর আমার মনে হয় তোমরা একটু নিজেরা আর্কিটেকচার কোর্স থেকে একবার একটু চেক করে দেখবে যে কি হয়। তো এই মোটামুটি হচ্ছে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ভূমিকা। আগেই বললাম যে এখান থেকে পরীক্ষায় তেমন কিছু আসে না। আগে এক সময় যখন ফিজিক্যালি পরীক্ষা হতো তখন হচ্ছে এই জিনিসটা একটু আসতো আর কি, যে তুমি একটা নিউমেরিক্যাল কম্পিউটিং কিভাবে করা হয় প্রসেসটা একটু লিখো। ওই যে একটা ডায়াগ্রামে দেখালাম, সেই ডায়াগ্রামটা অনেক সময় পরীক্ষা আসে, বা ডায়াগ্রামের টার্মগুলোকে এক্সপ্লেইন করে দেওয়া। কিন্তু অ্যাসাইনমেন্ট বেজে হয়তো ঠিক ওইভাবে অনেক সময় আসে না। তারপরে তোমরা এই জিনিসটা আমার মনে হয় একটু ভালো করে করবে। আর পরবর্তীতে জানার জন্য তোমার সবচেয়ে বেশি যেটা লাগবে এইটা সম্পর্কে একটু আইডিয়া। যদি এটা পরীক্ষায় হয়তো ডাইরেক্টলি আসবে না, কিন্তু এই আইডিয়াটা মানে খুব দরকার, যে কম্পিউটার কিভাবে কোন একটা নাম্বারকে, সেটা ইন্টিজার নাম্বার হোক বা ফ্লোটিং পয়েন্টের নাম্বার হোক, মেমোরিতে কিভাবে স্টোর করে রাখে। তো এই আইডিয়াটা দরকার। স্যার আমাদের কি স্যার ভার্সিটি খোলার কোনো চান্স আছে এই সেমিস্টারে? এটা আসলে সরকারের পলিসির উপরে। যেমন ধরো এই বছরও শোনা গেছিল যে সরকার প্রথমে জানুয়ারিতে খুলবে, জানুয়ারি থেকে পরে সরে গেল হচ্ছে শোনা গেল মার্চের শুরুতেই খুলবে। এখন যেটা আবার শোনা যাচ্ছে যে এপ্রিলে খুলবে, পরে আবার এপ্রিলে যেহেতু আবার রমজান, এখন চিন্তা হচ্ছে যে রমজানের শেষে, তার মানে হচ্ছে মেতে খুলবে। এইটুকু শোনা যাচ্ছে আর কি। সেমিস্টার তাহলে শেষ হয়ে যাবে স্যার অনলাইনে মনে তাহলে হয়। হ্যাঁ, মানে রমজানের পরে খোলা মানে অলমোস্ট তোমাদের মিড টার্ম পার হয়ে ফাইনালের ক্লাস হয়তো। তো আমার কাছে কেন যেন হচ্ছে মানে রমজানের পরে আমি মনে করতেছি যে হয়তো এরপরে আর দেরি না করার, মানে খুব যদি মেজর সমস্যা না হয় তাহলে রমজানের পরে খুলে যাবে। বা তো রমজানের পরে যদি খুলে তাইলে আমরা অলমোস্ট আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, হয়তো ফাইনাল পরীক্ষাটা তোমাদের ফিজিক্যালি হতে পারে। আর সরকার যদি এরকম দেয় যে না স্কুল কলেজ রমজানের পরে খুলবে কিন্তু ইউনিভার্সিটি গুলো আগে খুলতে পারে, এরকমও হয়তো একটা ডিসিশন আসতে পারে। কারণ প্রাইভেটরা তো চালাই নিচ্ছে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটি গুলোর অবস্থা কিন্তু খুব করুণ। মানে তোমরা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখো, মানে পাবলিক ইউনিভার্সিটি গুলো অলমোস্ট মানে অকেজো হয়ে বসে আছে। মানে ওরা অনলাইনে ক্লাসও নিচ্ছে না, পরীক্ষাও নিচ্ছে না, কিছুই করতেছে না। দুই একটা জায়গায় হচ্ছে, যেমন আমি গতকাল কথা বললাম বুয়েট হচ্ছে ওরা অনলাইনে পরীক্ষা শুরু করে দিচ্ছে। মানে ক্লাস তো হয়েছে ওদের, কিন্তু ওরা পরীক্ষাও বাধ্য হয়ে ওরা নিয়ে নিচ্ছে। ওরা এত, কিন্তু অনেক প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি আছে যারা অনলাইনে ক্লাসও নেয়নি, পরীক্ষা তো দূরের কথা। তো ওইটা একটা বিশাল ওদের সমস্যা। তো এই জন্য হয়তো বা এক সময় ওরা বাধ্য হয়ে দেখা যেতে পারে যে সরকার হয়তো স্কুল কলেজ খুলবে না, কিন্তু ইউনিভার্সিটি গুলো হয়তো পাবলিক ইউনিভার্সিটি খুলে দিলে তখন হচ্ছে যে আমরাও হয়তো ফিজিক্যালি কিছুটা পাবো। আগে বললাম যে আমাদের ইউনিভার্সিটি মাথায় আছে, যদি আগে ভাগে খুলে দেয় তাইলে আমরা ল্যাব গুলো হচ্ছে অন ক্যাম্পাস করব, আর থিওরি গুলা অনেকটা অনলাইনে হয়তো চালানোর চেষ্টা করব যতদিন পর্যন্ত পার্সিয়াল চলবে আর কি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমরা রাফলি ধরে নিতে পারো যে মিড টার্ম পর্যন্ত সবকিছু অনলাইনে চলবে। এরপর একটা মিড টার্মের পরে মানে দেশের অবস্থা, সারা বিশ্বের অবস্থা সব মিলে বোঝা যাবে যে আসলে কি হবে। তাহলে আমরা আজকে যেটুকু পড়লাম এটুকুর উপরে আর কোনো কোশ্চেন আছে কিনা? তো আমার মনে হয় তোমরা নিজেরা একবার একটু পড়ে দেখো, যদি থাকে নেক্সট ক্লাসে আমরা এক্সপ্লেইন করতে পারবো। জি স্যার। স্যার প্রেজেন্টের শীট হ্যাঁ, আমি সবগুলাই গুগল ক্লাসরুমে আজকে দিয়ে দিচ্ছি। এই যে ক্লাসটাও আমি ভিডিও করেছি, লেকচার শিটও দিয়ে দিব, বইটাও দিয়ে দিব, সবগুলাই তোমরা গুগল ক্লাসরুমে পাবে, আজকেই পাবে।